টিকিটের মূল্য 30 টাকা আর এটা খোলা থাকছে। এর টাইম কিন্তু সারা বছর একই থাকে না, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই পুলটা পার হয়ে চলে যান পেট্রা শহরে। এবার চায়না থেকে চলুন রোম ইতালিতে চলে যাই। টিকিটের বিনিময়ে এটা কেটে নিতে পারবেন, এতে করে আপনারা খুব সহজেই, এটা হলো ফুডের রেট চার্ট, এখান থেকে আপনারা অর্ডার দিয়ে খাবার নিয়ে নিতে পারবেন। টাইম কতটা, মানে পুরোটা ঘুরে আসবে কি এক পাক? কাশ্মীরের সাখারা 30 মিনিট, 2 থেকে 4 জন। ভিউটা দেখুন। এর রেট কেমন? 150 টাকা আধা ঘন্টার জন্য। সামনে দেখতে পাচ্ছেন জাপানিজ ফরেস্ট। এর ভিতর দিয়ে যখন যাবেন অপূর্ব সুন্দর লাগে। যখন আপনারা ইকো পার্কে আসবেন চেষ্টা করবেন 4 নম্বর গেট দিয়ে ঢুকতে, 2 নম্বর বা 3 নম্বর গেট দিয়ে কিন্তু ঢুকবেন না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। এটা নভেম্বর মাস, আর নভেম্বর মাস পড়তেই কিন্তু হালকা শীতের বাতাস বইতে শুরু করে দিয়েছে। আর এই শীতের আমেজ মেখে একটা দিন যদি খুব সুন্দরভাবে কাটাতে চান, তাহলে আমার মনে হয় এই ইকো পার্ক হলো তার জন্য একদম বেস্ট জায়গা। আর সঙ্গে যদি থাকে আপনাদের বাড়ির কুচোকাচা, তাহলে তো কথাই নেই। খুব সুন্দরভাবে একটা দিন যদি কাটাতে চান আনন্দের সঙ্গে, তাহলে চলে আসতে পারেন এই ইকো পার্কে। আজকের এই ভিডিওটিতে এই ইকো পার্কের যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। ইকো পার্কটি কোথায়, কিভাবে আসতে হবে, এবং ইকো পার্কের একটা সমস্যা হলো জায়গাটা যেহেতু অনেকটাই বড়, অনেকেই কমপ্লেন করেন যে একদিনে পুরো ইকো পার্ক ঘুরে দেখা যায় না। আজকের ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো যে একদিনে কিভাবে আপনারা সম্পূর্ণ ইকো পার্ক ঘুরে দেখতে পারেন, কোন গেট দিয়ে ঢুকবেন, কী কী জিনিস দেখবেন প্রথমে, তাহলে যে পুরো ইকো পার্কটা খুব সহজেই কিন্তু ঘুরে দেখতে পারবেন। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ইকো পার্ক। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা ইকো পার্কে কীভাবে আসবেন। আপনারা কিন্তু ইকো পার্কে নর্থ বা সাউথ যে কোনো দিক দিয়ে খুব সহজে এখানে চলে আসতে পারবেন। যদি আপনারা চান ট্রেনে করে আসতে, তাহলে উল্টোডাঙ্গা নেমে পড়বেন, উল্টোডাঙ্গা নেমে পড়ে সেখান থেকে অটো বাস করে আপনারা চলে আসবেন এই ইকো পার্কে। আর যদি বাসে করে আসেন, আর বাস যদি আপনাদের ইকো এক্সপ্রেসের দিকে বাস হয়, তাহলে আপনারা নারকেলবাগান মোড়ে নেমে পড়বেন। নারকেলবাগান মোড়ে নেমে ওখান থেকে আবার অটো, টোটো বা বাস করে নিতে পারেন, বাস করে এই ইকো পার্কে চলে আসতে পারবেন। আর যারা এয়ারপোর্টের দিক দিয়ে আসবেন, তারা একটা বাসেই খুব সহজে এখানে চলে আসতে পারবেন। আর যারা পার্সোনাল কার বা বাইক নিয়ে আসবেন, তারা কার নিয়ে আসতে পারেন। এখানে পার্কিংয়ের অনেক বড় জায়গা আছে, খুব সহজে এখানে পার্কিং করতে পারবেন। আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন, তাহলে খুব সহজেই কিন্তু এখানে চলে আসতে পারবেন। যারা নারকেল বাগানের দিক দিয়ে আসবেন, অর্থাৎ উল্টোডাঙ্গা হয়ে আসবেন, ট্রেনে করে এলে উল্টোডাঙ্গা নেমে পড়ছেন, উল্টোডাঙ্গা নেমে বাসে করে আপনারা এই রাস্তা দিয়ে আসবেন। নারকেলবাগান মোড়ে নামবেন, নারকেলবাগান মোড় থেকে অটো, টোটো বা বাস করে বলবেন ইকো পার্কে যাব। ইকো পার্কের 4 নম্বর গেটে আপনারা নামবেন, তাহলে কিন্তু ইকো পার্ক গেট মানে পুরো পার্কটা ঘুরে দেখতে সুবিধা হবে। অনেকগুলো গেট। যারা এদিক দিয়ে আসবেন, অর্থাৎ নারকেলবাগানের দিক দিয়ে আসবেন, তারা 1, 2, 3 তিনটে গেট ছেড়ে 4 নম্বর গেটে নামবেন। এটা হলো 4 নম্বর গেট। আর যারা এয়ারপোর্টের দিক দিয়ে আসবেন, এদিকটা হলো এয়ারপোর্ট। এয়ারপোর্টের দিক দিয়ে এলে, আমি এসছি এয়ারপোর্টের দিক দিয়ে, তাহলে প্রথমে পড়বে 4 নম্বর গেট। আপনারা প্রথম গেটেই নেমে পড়বেন 4 নম্বর গেটে। আপনাদের না হবে রাস্তার ওই ফুটে না হলে ওই সাবওয়ে দিয়ে রাস্তাটা পার হয়ে এখানে চলে আসবেন। এখান দিয়ে যদি এখানে চলে আসেন, এটাই হলো 4 নম্বর গেট। এইটা হলো 4 নম্বর গেট। এখান দিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। এটা হলো গেট নাম্বার 4, দেখতে পাচ্ছেন? এটা হলো গেট নাম্বার 4-এর এন্ট্রি। এখান দিয়ে আমি ভিতরে ঢুকছি। গেট নাম্বার 4, যেটা আপনাদেরকে বললাম, এখানে পার্কিংয়ের কিন্তু অনেক বড় জায়গা আছে। এই পুরোটাই হচ্ছে পার্কিং। ওদিকে যতদূর দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে পার্কিং, অর্থাৎ পার্সোনাল কার নিয়ে এলেও কিন্তু আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কিংয়ের অনেক বড় জায়গা আছে। এটা হলো পুরো পার্কিং। আর সামনে এগুলো হচ্ছে দোকানপাট। যদি কিছু কেনাকাটা করতে চান, সেগুলো আপনারা এখান থেকে করতে পারেন। এটা হলো কেনাকাটার জায়গা। আর এদিকটাই হলো টিকিট কাউন্টার। তা চলুন সবার প্রথম টিকিটটা কালেক্ট করে নিই। আর আমি 4 নম্বর গেট দিয়ে কেন ঢুকতে বললাম সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, কারণ ইকো পার্ক এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। অনেকেই বলেন যে একদিনে ইকো পার্ক ঘুরে দেখা যায় না। আজকে এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো যে একদিনেই আপনারা পুরো ইকো পার্ক ঘুরে দেখতে পারবেন। তো চলুন সবার প্রথম টিকিটটা কালেক্ট করে নিই। এটা হলো কাউন্টার। এটা হলো আমার টিকিট। আমি টিকিটটা কালেক্ট করে নিয়েছি। টাইমটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো পুরো টাইম। টিকিটের মূল্য 30 টাকা। আর এটা খোলা থাকছে মঙ্গলবার থেকে রবিবার। সোমবার বন্ধ, সোমবার পুরোটাই বন্ধ। আর 11টা থেকে 7:30 পর্যন্ত খোলা আছে। সোমবার কিন্তু পুরোটাই ক্লোজ।
আপনার এখানে অনলাইন এবং অফলাইন দুটো ওয়েতেই টিকিট কাটতে পারবেন। আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছি, কারণ আমার কাছে 100 ছিল, টিকিটের মূল্য 30 টাকা, ওনারা খুঁজে দিতে পারবেন না, অনলাইনে পেমেন্ট করা যেতে পারে। অর্থাৎ আপনারা অনলাইন অফলাইন দুটো ওয়েতেই কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। আর এখানে টাইমিং কিন্তু সারা বছর একই থাকে না, সেটাও আমি ভিতরে গিয়ে বলে দিচ্ছি। চলুন প্রথম ভিতরটাই চলে যাই। এটা হলো গেট, এটা দিয়ে আমরা এখন ভিতরটাই চলে যাব। ঠিক আছে, ভিতরটায় চলে এসেছি। এরিয়া কিন্তু অনেক বড়। এবার আপনাদেরকে টাইমটা বলে দিই। এর টাইম কিন্তু সারা বছর একই থাকে না। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই যে শীতের সময়টা, এই শীতের সময়টায় খুলে যায় সকাল 11:30টায় 7:30 পর্যন্ত। সকাল 11:30 থেকে 7:30 পর্যন্ত, সোমবার পুরো বন্ধ, এটা মাথায় রাখবেন। আর ছুটির দিনে আরও আগে খুলে যায়। আর যদি মার্চ অর্থাৎ গরমের সময়, মার্চ থেকে এটা টাইমটা চেঞ্জ হয়ে যায়, সেটা চেঞ্জ হয়ে যায় 2:30 থেকে 8:30 পর্যন্ত। এই সময় এটা খোলা থাকে। ফলে আপনি যে সময় আসছেন সেই সময়টা মাথায় রেখে, টাইমটা মাথায় রেখে চলে আসবেন। আর চেষ্টা করবেন সকাল সকাল আসতে, কারণ কি জায়গাটা কিন্তু অনেকটাই বড়, ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। সেই জন্য আমি বলবো সকাল সকাল আসুন, তাহলে পুরোটাই খুব ভালো করে ঘুরে দেখতে পারবেন। আর যখন ঢুকবেন অবশ্যই 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, যেটা আমি ঢুকলাম 4 নম্বর গেট, তাহলে কি পুরোটা দেখতে আপনাদের সুবিধা হবে। 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই প্রথমেই আপনাদের পড়বে 7 ওয়ান্ডার, অর্থাৎ যে সপ্তম আশ্চর্য, সেটা সবার প্রথম পড়বে। তো চলুন এবার আমি সেটা দিয়ে শুরু করব, সেটা দেখে নিয়ে তারপর একে একে সামনের দিকে এগিয়ে যাব। 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি, 1 নম্বর গেট দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। সবার প্রথম দেখব 7 ওয়ান্ডার। ওটাও কিন্তু টিকিট কাটতে হবে। ভেতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টিকিট আছে, সেটাও আমি ভিডিওতে ডিটেলসে বলে দেবো। পুরো ভিডিওটা দেখুন। এন্ট্রি ফি লেগেছে 30 টাকা, আর এখানকার ফিও দেখাচ্ছে 30 টাকা। অর্থাৎ এই 7 ওয়ান্ডারে যদি আপনারা যান, সেক্ষেত্রেও আপনাকে 30 টাকা দিয়ে আলাদা করে টিকিট কাটতে হবে। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে আমি টিকিটটা কালেক্ট করে নেব। ওটা হলো টিকিট কাউন্টার, ওখান থেকে আমি টিকিট কালেক্ট করে নিয়েছি। টিকিটের মূল্য 30 টাকা। আর এটা হলো এন্ট্রি গেট, এখান দিয়ে আমাদেরকে ভিতরটায় যেতে হবে। তো চলুন এখানে টিকিটটা দেখিয়ে এখান দিয়ে আমি ভিতরটায় চলে যাব। এটা হলো এন্ট্রি। তো এটা হলো এন্ট্রি গেট, এটা দিয়ে আমি ভিতরটায় চলে এসেছি। ভিতরে ঢুকেই সবার প্রথম আপনারা পৌঁছে যাবেন মিশরে। এটি হলো মিশরের সেই বিখ্যাত পিরামিড। সবার প্রথম আমি চলে এসেছি মিশরে। এখানে 3টে পিরামিড আপনারা দেখতে পাবেন। এখানে 2টো আছে বড়, এবং এদিকে একটা। এই বড় 3টে পিরামিড আপনারা সবার প্রথম দেখতে পাবেন, এবং তার সামনে আছে মিশরের সেই বিখ্যাত মূর্তি। দেখুন, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটি দারুণ সুন্দর। মিশরের পিরামিড দেখার পর আপনারা এখানে চলে আসুন। এখান দিয়ে এই পুলটা পার হয়ে চলে যান পেট্রা শহরে, জর্ডনের পেট্রা। তা চলুন এবার পেট্রা শহরে প্রবেশ করি। দারুণ সুন্দর পুল, এবং এদিকে আছে একটা ঝর্ণা। এখানে একটা কৃত্রিম ঝর্ণা করা হয়েছে। আর এই পুলটা পার হয়েই আমরা ঢুকে পড়েছি এখন জর্ডনের পেট্রা শহরে। এটা হলো পেট্রা শহর। মূলত শহরটা তৈরি হয়েছিল কিন্তু একটা পাহাড় কেটে, বেলে পাথরের একটা পাহাড়, সেই পাহাড় কেটে পুরো একটা শহর তৈরি হয়েছিল। তার একটা মডেল এখানে তুলে ধরা হয়েছে। এই দেখুন, ভিতরে আলো কিন্তু খুবই কম। এদিকটায় হালকা ছোট ছোট লাইট লাগানো আছে। দারুণ লাগবে কিন্তু এখানে এলে। আর যেটা বললাম, সঙ্গে যদি আপনাদের বাড়ির ছোটো কুচোকাচা থাকে, তারাও কিন্তু খুব এনজয় করবে জিনিসটা। এখানে হলো ঝর্ণাটা, যে ঝর্ণাটা দেখাচ্ছিলাম, সেই ঝর্ণাটা হলো এখানে। পুরো পাহাড় কেটে কিন্তু এই পুরো শহরটা তৈরি হয়েছিল, এবং শহরটা অনেক দিন মানুষের চোখের আড়ালে ছিল, পরে জানাজানি হয়। এখানে বিভিন্ন হাতের কাজও আপনারা দেখতে পাবেন। এগুলো সব পাথর কেটেই কিন্তু মূর্তিগুলো তৈরি করা, মানে অরিজিনাল যেটা যেখানে আছে সেটার কথা বলছি, তার আদলেই এই পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর। এই গেটটা দিয়ে বাইরে চলে আসছি।
তো এখান থেকে বেরিয়ে এলাম, এখান থেকে বেরিয়ে সামনে চলে এলেই আপনারা পৌঁছে যাবেন ব্রাজিলে। এটি হলো ব্রাজিলের সেই প্রাইস অফ রেডিমার। তা চলুন এবার ব্রাজিলের সেই বিখ্যাত প্রাইস অফ রেডিমারের সামনে এগিয়ে যাই। জায়গাটি কিন্তু দারুণ সুন্দর। দেখুন পুরোটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দ্য প্রাইস অফ রেডিমার। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছিল ব্রাজিলে। দারুণ সুন্দর, অনেকটাই উঁচু। যখন এখানে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু ফটোগ্রাফি করার প্রচুর জায়গা আছে। অনেকটাই সময় লাগবে এখানে ফটোগ্রাফি করতে এবং পুরো জায়গাটা ঘুরে দেখতে। সেই জন্য যখন এখানে আসবেন চেষ্টা করবেন একদম সকাল সকাল চলে আসতে, তাহলে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সারা দিনেই কভার করতে পারবেন। এবার চলুন সামনের দিকটা এগিয়ে যাই। এখান থেকে বেরিয়ে এর সামনেই আপনারা চলে আসবেন চিলিতে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অবস্থিত চিলি, আর সেই চিলিতেই অবস্থিত স্টার আইল্যান্ড। আর স্টার আইল্যান্ডেই আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই মূর্তিগুলোকে বলা হয় মোয়াই। এই মূর্তিগুলোর একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্ব হলো শরীরের থেকে মাথাটা কিন্তু অনেকটাই বড় হয়। প্রতিটা মূর্তির দেখুন একই অবস্থা, শরীরের থেকে মাথাটা কিন্তু অনেকটাই বড়। প্রতিটারই একই, মানে শরীরটা যতটা প্রায় মাথাটা ততটাই বড়। দারুণ সুন্দর। এবার চলুন চিলি থেকে আমরা আবার ফিরে আসি আমাদের ভারতবর্ষে। সামনে যেটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় না আলাদা করে কাউকে এটা বলতে হবে এটা কি। এটা হলো আগ্রার তাজমহল। সামনেই দেখতে পাচ্ছেন আগ্রার তাজমহল। পড়ন্ত বিকেলে রৌদ্রে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। সপ্তম আশ্চর্যের মধ্যে এটিও একটি তাজমহল। দারুণ সুন্দর। প্রচুর মানুষ চলে আসছেন এবং প্রচুর মানুষ ফটোগ্রাফি করছেন। যে জিনিসটা বললাম, এই জায়গায় কিন্তু আপনারা প্রচুর ফটোগ্রাফি করতে পারবেন। দারুণ সুন্দর। তো এটা আপনারা দেখলেন তাজমহল। তাজমহল দেখার পর এবার চলে যাই চীনে। সামনে যেটি আছে এটি হলো সেই চীনের বিখ্যাত প্রাচীর। বহু পুরাতন চীনের সেই বিখ্যাত প্রাচীর, যেটা নাকি মহাকাশ থেকেও দেখা যায়। এবার সেই চীনের প্রাচীরে আমি উঠব। এটি হলো চীনের প্রাচীর। যেটা বললাম এক এক করে ঘুরে দেখতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। দেখুন এখান থেকে অনেকটাই দেখতে পাচ্ছেন। এদিকে পুরো প্রাচীরটা এদিক দিয়ে ঘুরে গেছে, এদিক দিয়ে ঘুরে গোল হয়ে আবার ওদিক দিয়ে নেমে আসছে। আমি এটা দিয়ে ঢুকলাম, এটা দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে যদি পুরো চলে যান, এদিক দিয়ে গিয়ে পুরোটা ঘুরে ওটা দিয়ে আবার আপনাদেরকে বাইরে আসতে হবে। বলা হয় চীনের যে অরিজিনাল যে প্রাচীরটা আছে সেই প্রাচীর চওড়াটা কিন্তু অনেকটাই, অর্থাৎ 7টা ঘোড়া একসঙ্গে যেতে পারে, মানে পরপর দাঁড়িয়ে 7টা ঘোড়া যেতে পারে। এখানে হয়তো একটা যেতে পারবে, 7টা যেতে পারবে না, কিন্তু জিনিসটা খুব সুন্দর। এবার ওখান দিয়ে নেমে যাব। হ্যাঁ এবার চায়না থেকে চলুন রোম ইতালিতে চলে যাই। এটি হলো রোম ইতালি অ্যাম্পি থিয়েটার। এদিকে ভারতবর্ষ, এটা চীন, আর এখানে রোম ইতালি অ্যাম্পি থিয়েটার। সেই অ্যাম্পি থিয়েটারের একটা মিনি সংস্করণ এখানে তৈরি করা হয়েছে। এটা হলো গেট, এখান থেকে আপনাদের ভিতরে ঢুকতে হবে। এখান দিয়ে ভিতরটায় ঢুকবো। অ্যাম্পি থিয়েটার, অরিজিনাল যে অ্যাম্পি থিয়েটার সেটা কিন্তু অনেকটাই বড়। মানে বলা হয় এখানে 50,000 মানুষ একসঙ্গে বসে এখানে অনুষ্ঠান দেখতে পেতেন। চলুন এবার ভিতরটায় চলে যাই।
মানে তখনকার দিনে মানুষ এই জিনিসগুলো বানিয়েছিলেন, মানে ভাবা যায় এখানে যেহেতু মিনি সংস্করণ তৈরি করা হয়েছে মানুষকে দেখানোর জন্য, অসাধারণ। চলুন এটা দিয়ে ভিতরটায় চলে যাই। চলে এসেছি ভিতরে। যেটা বলতাম যে মানুষরা এখানে বসে দেখতেন গ্যালারির মতো, এখানে তার একটা মিনি সংস্করণ তৈরি করা হয়েছে। অরিজিনাল যে অ্যাম্পি থিয়েটার সেখানে এখানে পুরোটাই চেয়ারের ব্যবস্থা করা, সেখানে মানুষ এইভাবে বসে দেখতেন। দেখুন ওখানে আছে একটা সিংহ। এখানে কিন্তু মানুষের মৃত্যুদণ্ডও দেয়া হতো, অর্থাৎ পশুর সঙ্গে মানুষের লড়াইও করানো হতো এবং সেগুলোই মানুষরা বসে দেখতেন। তো যে সপ্তম যে আশ্চর্য সেটা সবগুলোই দেখা হয়ে গেল। এবার চলুন বাকি জিনিসগুলো ঘুরে দেখে নিই। এদিক দিয়ে বেরিয়ে যাই। তো 7 ওয়ান্ডার থেকে বেরিয়েই সামনে আপনারা দেখতে পাবেন চিলড্রেন পার্ক। এটা হলো চিলড্রেন পার্ক। এখানে ছোট বড় অনেক বাচ্চারাই খেলাধুলা করছে। দোলনায় দেখুন অনেক বড় বড় বাচ্চারা দোল খাচ্ছেন। এটা হলো চিলড্রেন পার্ক। আপনারা যদি চান এখান থেকে বাড়ি থেকে আপনাদের খেলনার জিনিসপত্র নিয়েও আসতে পারেন বা এখানেও এসেও খেলতে পারেন। এই পুরোটাই হচ্ছে চিলড্রেন পার্ক। অনেকটাই বড় জায়গা, খোলামেলা। যেটা আপনাদেরকে বলছি যে বাড়ির যদি ছোটো কুচো গাছেদের নিয়ে আসেন ওরা কিন্তু খুবই এনজয় করবে। দেখুন যদি চান আপনারা ব্যাডমিন্টনও খেলতে পারেন, সেটা বাড়ি থেকে নিয়ে আসতে হবে। এখানে দেওয়া আছে রুট ম্যাপ। আর আপনারা যদি চান এখান থেকে সাইকেলও কিন্তু ভাড়া পাওয়া যায়। এই যে ডবল সিটের সাইকেলগুলো, এগুলো আপনারা ভাড়া নিয়ে নিতে পারেন। টাইমের পরে বেস করে সেগুলোকে চালাতে হয়। এবার চলুন এদিকটা এগিয়ে যাই। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে এটা হলো চিলড্রেন পার্ক। আর এই চিলড্রেন পার্কের সামনে এদিকে হলো বাটারফ্লাই গার্ডেন। এটি হলো বাটারফ্লাই গার্ডেন। এখানে প্রচুর মানুষ ফটোগ্রাফি করছেন। এটা যেটা দেখছেন এটা হলো বাটারফ্লাই গার্ডেন। এটা হলো এন্ট্রি। এখান দিয়ে আমাদেরকে ভেতরটায় চলে যেতে হবে। এখন চলে যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনে। চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনে। সামনে যেটা দেখছেন এটাই হলো বাটারফ্লাই গার্ডেন। ওখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, কিন্তু ওর ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। সেই জন্য ওর ভেতরের কোনো ছবি আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তবে যখন আসবেন অবশ্যই ভেতরটা থেকে ঘুরে যাবেন। প্রচুর বাটারফ্লাই আপনারা ওখানে দেখতে পাবেন। চলে এসেছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। টয় ট্রেন, দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে না। যেটা দেখতে পাচ্ছেন এটা চলে না, এটা দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে মডেল। তবে এই টয় ট্রেনের আদলেও কিন্তু এখানে আপনারা ট্রেন পাবেন, যেটা করে এই পুরো ইকো পার্ক আপনারা ঘুরতে পারবেন। এটা হলো মডেলটা, ঘুম স্টেশন টয় ট্রেন। চলুন আপনাদের ঘুম স্টেশনটাও দেখিয়ে দিই। এটা হলো ঘুম স্টেশন। আপনারা এখানে বসেও ফটোগ্রাফি করতে পারেন। এটা টয় ট্রেন আর এটা হলো ঘুম। ঘুম স্টেশন থেকে বেরিয়েই বাইরে আপনারা দেখতে পারবেন মাস্ক গার্ডেন। সামনে যেটা দেখছেন এটা হলো মাস্ক গার্ডেন। বিভিন্ন দেশের বিভিন্ন রকম মাস্ক দিয়ে এই গার্ডেনটা তৈরি করা হয়েছে। এর ভিতরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না, বাইরে থেকে দেখতে হবে। এই যে চেন লাগানো আছে, চেনের ওদিকে যাওয়া যাবে না। এখানে পাথর দিয়ে বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে, তার মাঝখানে আছে বিভিন্ন রকমের মাস্ক। এটা হলো মাস্ক গার্ডেন, বিভিন্ন রকমের মাস্ক। বাপরে, দেখুন এই মাস্কটা দেখতে কেমন। সামনে হলো মাস্ক গার্ডেন। মাস্ক গার্ডেন থেকে সামনে এগিয়ে এলেই আপনারা এখানে দেখতে পাবেন রেন ফরেস্ট। এখানে পুরো ম্যাপও দেওয়া আছে, তাহলে মাঝে মাঝে যদি আপনাদের অসুবিধা হয় ম্যাপটাও দেখে নিতে পারেন। আর এর পাশেই হচ্ছে রেন ফরেস্ট। এটা হলো রেন ফরেস্ট। চলুন রেন ফরেস্টটাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। বেসিক্যালি রেন ফরেস্ট কাকে বলে? যে ফরেস্টের গাছের পাতা সারা বছর সবুজ থাকে, এটা হলো রেন ফরেস্ট। তার আদলেই এটাকে তৈরি করা হয়েছে।
বিভিন্ন প্রজাতির গাছ এনে এখানে লাগিয়ে এই পুরো ফরেস্টটাকে তৈরি করা হয়েছে। এটা হলো রেন ফরেস্ট। এখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন, ভালো লাগবে। উত্তরায় কিন্তু হচ্ছে আদল, মানে রেন ফরেস্টের আদলে, অর্থাৎ দেখে যাতে একটা বেসিক আইডিয়া আপনারা করে নিতে পারেন। যারা রেন ফরেস্ট ঘুরেছেন তারা হয়তো ঢুকে বলবেন কই রেন ফরেস্ট তো হয়নি। সেটা নয়, একদম অরিজিনালের সঙ্গে কম্পেয়ার করতে গেলে কিছু তো মিসম্যাচ হবেই, কিন্তু সেই ধারণাটা দেওয়ার জন্য এখানে তৈরি করা হয়েছে যে রেন ফরেস্ট কেমন হয়। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। যেটা আপনাদেরকে বলছিলাম যে টয় ট্রেনের আদলেও কিন্তু এখানে ট্রেন আছে, যেটা করে আপনারা পুরো ইকো পার্ক ঘুরতে পারেন। এটা হচ্ছে সেটা, টিকিটের বিনিময়ে এটা কেটে নিতে পারবেন। এতে করে আপনারা খুব সহজেই পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারবেন। কারণ যেহেতু ইকো পার্ক এরিয়াটা অনেকটাই বড়, ফলে এটা করে খুব সহজেই মানে গাড়িতে বসে আপনারা দেখতে পাবেন, ভিতরে মানে বাইরে আর নামা হবে না, তবু ঘুরে দেখতে পারবেন। মানে আপনাদের সঙ্গে যদি বয়স্ক মানুষ থাকেন যাদের হাঁটতে সমস্যা হচ্ছে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। বা খুব ছোট বাচ্চা আছে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই গাড়িগুলো বুক করে নিলেন, গাড়িতে বসে পুরো ইকো পার্কটা একবারে ঘুরে দেখে নিতে পারবেন। হাঁটতে হাঁটতে চলে এলাম বাঁকুড়া বিষ্ণুপুর। বিষ্ণুপুরের সেই জোড় বাংলো বা জোড়া বাংলো, যেখানে গেলে আপনারা অপূর্ব পোড়ামাটির হাতের কাজ দেখতে পান। তার একটি আদল এখানে তুলে ধরা হয়েছে। এটা হলো জোড় বাংলো বা জোড়া বাংলো। যারা গেছেন তারা দেখে এসছেন, যারা যাননি তারা কিছুটা স্বাদ এখানে দেখে মিটিয়ে নিতে পারেন। ওখানে গেলে আপনারা পোড়ামাটির হাতের কাজ দেখতে পাবেন, এখানে কিন্তু এটা পোড়ামাটির হাতের কাজ নয়। এখানে হলো বেসিক্যালি টাইলস, যে এই ধরনের টাইলস এখন পাওয়া যায় সেটাকে দিয়ে এখানে তৈরি করা হয়েছে এখন। কিন্তু যেটি অরিজিনাল সেখানে গেলে আপনারা পোড়ামাটির হাতের কাজ দেখতে পাবেন। দারুণ সুন্দর, প্রচুর মানুষ ফটোগ্রাফি করছেন এখানে। জোড় বাংলো বা জোড়া বাংলো, সামনেটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন, এখান থেকে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। বিষ্ণুপুর বাঁকুড়া থেকে এদিকটায় চলে এলেই আপনারা রোজ গার্ডেনে পৌঁছে যাবেন। এটা হলো রোজ গার্ডেন, এটা হলো এন্ট্রি গেট। এখান দিয়ে আমাদেরকে ভিতরটাই যেতে হবে। চলে এলাম রোজ গার্ডেনে। বিভিন্ন প্রজাতির রোজ আপনারা এখানে দেখতে পাবেন। বিভিন্ন প্রজাতির রোজ আপনারা এখানে দেখতে পাবেন। এটা হলো রোজ গার্ডেন। আরে বাহ, সাদা গোলাপটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। বিভিন্ন কালারের এবং বিভিন্ন প্যাটার্নের রোজ আপনারা এখানে দেখতে পাবেন। তো রোজ গার্ডেনের একদম শেষ মাথায় চলে এসেছি। ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, বিষ্ণুপুর বাঁকুড়া যেটা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে ঢুকেছিলাম। এদিক দিয়ে এসে এটা হলো বাইরে যাওয়ার পথ। রোজ গার্ডেন থেকে বেরিয়ে পড়ছি, বাইরেই দেখুন জায়গাটাকে দারুণ সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। অসাধারণ সুন্দর। সামনে হচ্ছে ওয়াটার বডি, চলে এলাম সেই ওয়াটার বডির সামনে। আমি যেভাবে আপনাদেরকে বলছি এইভাবে যদি আপনারা ঘুরে দেখেন তাহলে কোনো কিছু কিন্তু মিস হবে না, প্রতিটা জায়গা খুব সুন্দরভাবে আপনারা কভার করতে পারবেন। সামনে চলে এসেছি, ওয়াটার বডিটা দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। সূর্য অস্ত যাচ্ছে, প্রচুর মানুষ এখানে বসে পড়েছেন শুধু এই দৃশ্যটা দেখার জন্য। দেখুন কেমন লাগছে, অপূর্ব সুন্দর। এখানে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি করারও বিভিন্ন জিনিস আছে, আপনারা যদি চান সেগুলোও করতে পারেন। এক এক আমি দেখিয়ে দেবো সেগুলো। আগে এখান থেকে সূর্যটাকে দেখিয়ে দিই, দেখুন অপূর্ব সুন্দর। প্রচুর মানুষ চলে এসছেন এখানে। আমরা এদিকটা এগিয়ে যাব। ওই যে টাওয়ারটা দেখছেন আইফেল টাওয়ার, ওটাই হচ্ছে 1 নম্বর গেট। ওখানে গিয়ে আমাদের বাইরে যেতে হবে, ওটাই হলো বাইরে যাওয়ার রাস্তা। এদিক দিয়ে পরপর গেটগুলো আপনারা দেখতে পাবেন।
এবং সবগুলো জিনিস আপনাদের কভার হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে আমি বললাম যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্রতিটি জায়গায়। চলুন ফুড কর্নারটা আপনাদের দেখিয়ে দিই। এই ফুড কর্নার কিন্তু শুধু এক জায়গায় নয়, সব জায়গাতেই আছে। একটা জায়গায় আমি দেখিয়ে দিই, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে এখানে কী কী ধরনের খাবার আপনারা পাবেন। টয়লেট এবং ফুড কর্নার সেগুলোর মাঝে মাঝে আপনারা এই মার্কগুলো দেখতে পাবেন। মার্কগুলো যদি ফলো করেন তাহলে ফুড কর্নারে যেতে বা টয়লেটে যেতে কোনোটায় যেতেই কিন্তু আপনাদের অসুবিধা হবে না। আমি এটা দিয়ে ঢুকে আসছি, দেখুন এটাই হলো ফুড কর্নার। এখানে যাবতীয় সব রকমের ফুড আপনারা পেয়ে যাবেন। এটা হলো রেড চার্ট, এটাও আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে। এটা হলো ফুডের রেড চার্ট, এটা হলো কাউন্টার। এখান থেকে আপনারা অর্ডার দিয়ে খাবার নিয়ে নিতে পারবেন। আর এখানে হলো চেয়ার টেবিলের ব্যবস্থা, এখানে বসে আপনারা খাওয়া দাওয়াগুলো করতে পারবেন। যদি আপনারা চান বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, তারও কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা বাড়ি থেকেও খাবার নিয়ে আসতে পারেন, বাড়ি থেকে খাবার এনে এখানে বসে খেতে পারেন, কেউ আপনাকে আপত্তি করবে না। আর যদি চান না এখানকার খাবারের মজা নেব, সেটাও আপনারা নিতে পারেন। সব ধরনের খাবার পেয়ে যাবেন। যদি কেউ চান দুপুরে ভাত খেতে, ভাতও কিন্তু এখানে অ্যাভেলেবেল, সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন এবার ওয়াটার বডিটার দিকে এগিয়ে যাই, যে কোথা থেকে আপনারা এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন। চলে এসেছি ওয়াটার অ্যাক্টিভিটির কাছে, এটা এখন ছেড়ে যাচ্ছে। প্রতিটাই কিন্তু টিকিট, কোনোটা 30 টাকা, কোনোটা 50 টাকা, 15 মিনিট 20 মিনিট এইরকম টিকিটের ব্যবস্থা। প্রতিটাই টিকিট করে করে আপনারা উঠতে হবে। এটা ফুল হয়ে গেছে, এটা এক্ষুনি ছেড়ে যাবে। এখানে হলো টিকিট। দাদা এর টিকিট কত করে দাদা এটার? হ্যাঁ, ওতে কথা বলে এসেছি কাউন্টার থেকে। এটার টিকিট হচ্ছে 100 টাকা করে। টাইম কতটা, মানে পুরোটা ঘুরে আসবে কি এক পাক? এক পাক ঘুরে আসবে, 100 টাকা করে টিকিট। এটা প্রায় ফুল হয়ে গেছে, এবার ছেড়ে দেওয়া হবে। এবার চলুন সামনেটা এগিয়ে যাই। ওয়াটার অ্যাক্টিভিটির কিন্তু অনেকগুলো জিনিস এখানে আছে। যদি আপনারা পার্সোনাল বোটিং করতে চান তাও এখানে করতে পারেন। এগুলো হচ্ছে পার্সোনাল বোটিং। প্রচুর মানুষ সুন্দর নেমে পড়েছেন জলে বোটিং করার জন্যে। এখান থেকে আপনারা টিকিট কেটে উঠতে হবে। চলুন শুনে দেখে নিই যে এখানকার টিকিট মূল্য কত। ওনারা নামছেন, এবার ওনারা উঠবেন। প্রতিটাই হচ্ছে টাইমের বিনিময়ে। প্রচুর লাইন। এটা হলো টিকিট কাউন্টার। সাকারা আছে 30 মিনিটের, যেটা কাশ্মীরের সাকারা। 30 মিনিট, 2 থেকে 4 জন 300 টাকা। আর প্যাটেল বোট, যেটা প্যাটেল বোট দেখলেন 30 মিনিট, 2 থেকে 4 জন 200 টাকা। প্রতিটা টাইম এবং কস্ট এখানে দেওয়া আছে, সেই হিসাবে আপনাদেরকে এখান থেকে টিকিটটা করে নিতে হবে। আর এখান থেকে উঠতে হবে। ওটা ছেড়ে দিয়েছে, যেটা বলছিলাম যে এক্ষুনি ছেড়ে দেবে। ওটা ফুল হয়ে গেছে, ওটা চলে যাচ্ছে। ওটা 1 ঘন্টা ঘোরাবে, 100 টাকা করে পার হেড। দারুণ লাগছে কিন্তু। ওয়াটার অ্যাক্টিভিটির এখানে কিন্তু প্রচুর ভিড়, লাইন পড়ে গেছে এখন। আর যত শীত পড়তে থাকবে, অর্থাৎ যত শীত বাড়তে থাকবে, তত কিন্তু এই ভিড় বাড়তে থাকবে। ফলে যে কোনো দিন চলে আসতে পারেন, সোমবার বাদ দিয়ে সকাল সকাল চলে আসবেন, সারা দিনটা এখানে কাটাবেন। আর এখানে হলো রেস্টুরেন্ট। চলুন এটা দিয়ে একটু ভিতরটাই চলে যাই। দারুণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে। ভিউটা দেখুন, অসাধারণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে। আপনারা প্রচুর মানুষকে সাইকেলে ঘুরতে দেখেছেন। এটা হলো সাইকেল স্ট্যান্ড, যেটা আপনাদেরকে বলছিলাম। এখান থেকে আপনারা সাইকেল ভাড়া করে নিতে পারবেন, সাইকেল ভাড়া করে নিয়ে ঘুরতে পারবেন। ডবল সিটের সাইকেল, এটা ডবল সিটের সাইকেল এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন।
দাদা এই রেট কেমন? 150 টাকা আধা ঘন্টার জন্য। 150 টাকা আধা ঘন্টার জন্যে। 150 টাকা পড়বে আধা ঘন্টার জন্য, আপনারা নিতে পারবেন। এবার আধা ঘন্টায় আপনি যত দূর যেতে পারেন। এটা হলো স্ট্যান্ড। তো আমি যাত্রা শুরু করেছিলাম ওই দিক দিয়ে, ওই যে 4 নম্বর গেট, ওখান থেকে যাত্রা শুরু করেছিলাম। এখান দিয়ে পুরোটা দেখাতে দেখাতে একদম এদিকটায় চলে এসেছি। এখন এসছি এখানটায় চলে এলে এবার আপনারা সামনে যাবেন জাপানিজ ফরেস্ট। এটা হলো গেট, এটা এন্ট্রি গেট। চলুন এটা দিয়ে ভিতরটায় চলে যাই। এখানে চলে এলে সামনে দেখতে পাচ্ছেন জাপানিজ ফরেস্ট। এটা হলো জাপানিজ ফরেস্ট। দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখান থেকে ঢুকেই সবার প্রথম দেখতে পাবেন বুদ্ধের একটি সুন্দর মূর্তি। মূর্তিটা কিন্তু অনেকটাই বড়। যেহেতু শীতের আমেজ চলে এসছে, দিন ছোট হয়ে গেছে, দেখুন জাপানিজ টেম্পল। মানে একদিনে আপনাদের স্বদেশ বিদেশ সবকিছু ঘোরা হয়ে যাবে। এই যে এখানে ঘন্টা বাজছে। এখানে জুতো খুলে ভিতরটায় যেতে বলা হয়েছে। এখানে ঘন্টাটা কিন্তু অটোমেটিকই বাজছে। এটা হলো টেম্পল। এটাকে দেখুন, অসাধারণ সুন্দর। এর ভিতর দিয়ে যখন যাবেন অপূর্ব সুন্দর লাগবে দেখতে। এক্সেলেন্ট। যেটা বললাম, মানে বড়রা এবং ছোটরা দুজনরাও কিন্তু খুবই এনজয় করবেন এই জায়গাটি, এবং ফটোগ্রাফির জন্য, রিল বানানোর জন্য এই জায়গাটা একদমই আদর্শ। দারুণ সুন্দর। এটা দিয়ে বেরিয়ে এলাম। তো সামনেই হলো জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল দিয়ে বেরিয়ে সামনের দিকে এগিয়ে এলে এই যে ওয়াটার বডি, আর সামনেই দেখুন আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি। এখানে কিন্তু 1 নম্বর গেট। অর্থাৎ যাত্রা শুরু করা হয়েছিল কোথা থেকে? যাত্রা শুরু করা হয়েছিল ওইখান থেকে। ওইখানে হচ্ছে 4 নম্বর গেট। ওখান দিয়ে ঘুরতে ঘুরতে এই পুরোটা ওয়াটার বডি ধরে এইখানে হচ্ছে পুরো জিনিসটা আছে। সবগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম 1 নম্বর গেটে। যখন আপনারা ইকো পার্কে আসবেন চেষ্টা করবেন 4 নম্বর গেট দিয়ে ঢুকতে। 2 নম্বর বা 3 নম্বর গেট দিয়ে কিন্তু ঢুকবেন না, তাহলে হ্যাপাজার্ট হয়ে যাবে। একবার এগিয়ে যাবেন, একবার পিছিয়ে যাবেন, সেক্ষেত্রে টাইমটাও বেশি লাগবে, মাথাটাও গুলিয়ে যাবে। 4 নম্বর গেট দিয়ে ঢুকুন, এক এক করে দেখতে দেখতে এদিকটায় চলে আসুন। 4 নম্বর গেটটা কেন বলছি? 1 নম্বর গেট দিয়েও তো ঢুকতে পারেন, কারণ 4 নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথমে আপনারা 7 ওয়ান্ডারটা দেখতে পাবেন। ওখানে কিন্তু টাইমটা অনেকটা সময় লাগবে, সেই জন্য 7 ওয়ান্ডারটা দেখে তারপর একে একে এদিকটায় চলে আসুন। চলে এসছি 1 নম্বর গেটে। এবার এখান দিয়ে বাইরে বেরিয়ে পড়বো। আমার পিছনে যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারটায় যদি আপনি চান তাহলে কিন্তু উঠতে পারেন। এখানে ওঠা যায়, এর জন্য আলাদা কোনো টিকিট লাগে না। আমি দাদার সঙ্গে কথা বললাম, উনি ভিডিওতে কথা বলতে রাজি হলেন না, কিন্তু এখানে আপনি যেতে পারেন এবং উপরটাতে উঠতে পারেন। ফার্স্ট ফ্লোর পর্যন্ত উঠতে পারবেন, তার উপর আর ওঠা যায় না। ফার্স্ট ফ্লোর পর্যন্ত উঠতে পারবেন। ফার্স্ট ফ্লোরে আপনি 5 মিনিট সময় কাটাতে পারবেন, আর ভিতরটায় 15 থেকে 20 মিনিট সময় আপনারা কাটাতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন। কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয় এর ভিতরটায়। আমি বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর যে ইনফরমেশনটা আমি পেলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পুরোটাই কিন্তু আমি ঘুরিয়ে দেখালাম, যেভাবে আমি আপনাদেরকে বলেছি সেইভাবে আপনারা ঢুকুন। 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন। 4 নম্বর গেট দিয়ে ঢুকে এক এক করে দেখতে দেখতে চলে আসবেন, কোনো সমস্যা নাই। যখন কষ্ট হয়ে যাবে একটু বসে নেবেন, যখন খিদে পাবে খেয়ে নেবেন। প্রতিটা জায়গায় টয়লেট এবং রেস্টুরেন্ট দুটোই অ্যাভেলেবেল আছে, সেইভাবেই আপনারা ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন। খুবই সুন্দর লাগবে। সকাল সকাল চলে আসুন, শীতের একটা দিন বাড়ির বাচ্চা কাচ্চাকে নিয়ে খুব ভালোভাবে এখানে কাটান। আশা করি ভালো লাগবে, এবং ঘুরে যাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজ তবে আসি, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।